নুসরাতকে আগুন দেওয়ার পরপরই সামাজিক মাধ্যমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে একটি মহল। অভিযোগ স্থানীয়দের প্ররোচিত করেছিল ওসি মোয়াজ্জেম, দাবি পোস্টদাতার। চট্টগ্রামে পোশাক শ্রমিক এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ। পুলিশকে বলায় ছ্যাঁকা দিয়ে ও চুল কেটে অমানবিক নির্যাতন, গ্রেফতার ৬। মানুষের দূর গড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে সব প্রস্তুতি সম্পন্ন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরে যেতে 2 ঘন্টা সময় দিল রাজু। এবং আজ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা। প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে আগুন দেওয়ার পরপরই ঘটনাটি আত্মহত্যা বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এই অপপ্রচারটি ছিল কিলিং মিশনেরই অংশ, এমন অভিযোগ নুসরাতের পরিবার সহ সোনাগাজীবাসীর। তবে ফেসবুকে সমালোচিত পোস্টদাতা স্থানীয় সংবাদকর্মীর দাবি, সাবেক ওসির কথায় তিনি ঘটনাটি আত্মহত্যা বলে স্ট্যাটাস দিয়েছেন। 6 এপ্রিল সকাল 10:15টার দিকে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের শরীরে আগুন দেওয়া হয়। এই ঘটনার 1 ঘন্টার মধ্যেই সোনাগাজী উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন রিপনের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। তাতে বলা হয়, মাদ্রাসার ছাদে উঠে শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় নুসরাত। এই পোস্টটি খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ঘটনা নিয়ে তৈরি করা হয় বিভ্রান্তি। রোববার নুসরাত হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের আদালতের স্বীকারোক্তির পর নিশ্চিত হয় পরিকল্পিতভাবেই এটি করা হয়। সোনাগাজী নামদারি সাংবাদিক এটা বলতেছে যে এটা আত্মহত্যা করছে, নিজে শর্মিন্দা হয়ে আত্মহত্যা করছে। আমি মনে করি এটা মোটা অঙ্কের অর্থ ব্যবহার হয়েছে, কারণ একটা মার্ডার আত্মহত্যা হিসেবে পরিচালনা করার জন্য জ্যামত্যাম টাকা এখানে খরচ হয় না। 100% সত্যি বলতেছে, আসলে এটা পূর্ব পরিকল্পিতভাবে স্ট্যাটাসগুলো সাজা রাখছে দেওয়ার জন্য। যারা আত্মহত্যা বলে এটাকে প্রচার করেছিল তারাও এই কিলিং মিশনের সাথে জড়িত কিনা এটা তদন্তের আমরা দাবি জানাচ্ছি। ক্যামেরার সামনে আসতে না চাইলেও মোবাইল ফোনে স্ট্যাটাস দাতা সেই স্থানীয় সংবাদকর্মী জানান, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অনুরোধেই আত্মহত্যার স্ট্যাটাস দেন তিনি। আমি মজার ফোন দিয়েছিলাম, বিষয়টা কি আমরা ঘটনা শুনতেছি, রাতি অগ্নিদগ্ধ হয়েছে। আসলে ঘটনা উনি বলছে আমি পুলিশের টিম পাঠাইছি, যতটুকু খবর পাচ্ছি হয়তো মেয়েটা আত্মহত্যার চেষ্টা করতে পারে, এই কারণে আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম। এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান জানান, তদন্তে পরোক্ষদেরও আমলে নেওয়া হবে। আরও কিছু যারা নুরুদ্দিন গেট পাহারা দিয়েছে এবং আমরা সেদিনই বলেছিলাম আরও কিছু লোকজন বাইরে ছিল, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করছি। আরও কিছু লোক আছে, আমরা এগুলো নাম না বলে আমরা এগুলো আইডেন্টিফাই করি। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা আমলে নিয়েছেন আদালত। আর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। সময় সংবাদ, ফেনী। মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফেনী ও খুলনায় মানববন্ধন হয়েছে। সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহর ব্যবসায়ী সমিতির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের মূল হোতা সিরাজউদ্দৌলা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চট্টগ্রামে পোশাক কর্মীকে ধর্ষণের পর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত নিজাম সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নগরীর সদরঘাট এলাকায় একটি বাসা ভাড়া নেয় সিএনজি অটোরিকশা চালক নিজাম। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় গত 7 এপ্রিল পোশাক কর্মী কিশোরীকে নিয়ে যায় 2 সন্তানের জনক নিজাম। পরে সেখানে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত নিজাম। আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাসের বিষয়টি জেনে যায় নিজামের প্রথম স্ত্রী। এ ঘটনায় নিজামের স্ত্রী ও তার আত্মীয় স্বজন এসে মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে। তার মাথার চুল কেটে দেওয়ার পাশাপাশি বুকে ও মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।
প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানায়। পরে গতরাতে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার এবং নির্যাতনের ঘটনায় জড়িত অভিযুক্ত নিজাম ও তার স্ত্রী সহ 6 জনকে আটক করা হয়। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করে তাদের গ্রেফতার দেখানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনার পাশাপাশি সেবা নিশ্চিতে দক্ষ জনবল তৈরিরও কাজ করছে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, স্বাস্থ্য শিক্ষা সহজ করতে নীতিমালা গ্রহণ করছে সরকার। সরকার গঠন করার পরই আমরা স্বাস্থ্যসেবার উপরে গুরুত্ব দিই। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় কীভাবে পৌঁছানো যায় তার পদক্ষেপে আমরা নিই। শুধু সরকারিভাবে চিকিৎসা সেবা না, বেসরকারি খাতেও যাতে হাসপাতাল গড়ে ওঠে, চিকিৎসা সেবা পৌঁছায় মানুষের ঘরে, সেদিকে লক্ষ্য রেখে আমি হাসপাতাল নির্মাণে এবং মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার ক্ষেত্রে যত মেশিনারিজ থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস দরকার সবগুলি আমি ট্যাক্স কমিয়ে দিই বা প্রত্যাহার করি। এমনকি শিশুদের জন্য যে ইনকিউবেটর প্রয়োজন সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি করে দিই। শুধু স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া না, স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার মতন আমাদের উপযুক্ত জনগোষ্ঠী তৈরি করা, অর্থাৎ ডাক্তার, নার্স এবং সেবায় যারা নিয়োজিত তাদের দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। বর্তমানে একটা আমাদের সমস্যা রয়েছে যে আমাদের নার্সিংয়ে কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না, বরং নার্সিং পড়ার সময় সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, সেই বিষয়টা সেখানেই সংযুক্ত করে দিতে হবে এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে সেই ব্যবস্থাটা নিতে হবে। অবশেষে বহুল আলোচিত বিজিএমইএ ভবন ভাঙা হচ্ছে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে রাজুক। এই মুহূর্তে হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। ইমদাদ, হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু এখনো শুরু হয়নি, কেননা যে এই ভবনে যে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মালামাল সরানোর কার্যক্রম এখনো চলছে। আমি এর আগে যেমনটি বলেছিলাম যে রাজুকের পক্ষ থেকে 2 ঘন্টার সময় দেওয়া হয়েছে, তো এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই মালামাল সরাতে হবে এমন নির্দেশনা দেওয়ার পরে একটু আগে রাজুকের পক্ষ থেকে আমাদের ব্রিফিংয়ে জানানো হয়েছে যে বিজিএমইএর পক্ষ থেকে প্রায় বিকেল 5টা পর্যন্ত সময় চাওয়া হয়েছে, যেহেতু এটি অনেক বড় একটি ভবন এবং বেশ কিছু প্রতিষ্ঠান এই ভবনে রয়েছে, সুতরাং মালামাল সরাতে অনেক সময় লাগবে। সে কারণে তারা 5টা পর্যন্ত সময় চেয়েছেন এবং রাজুকের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে বিকেল 5টা পর্যন্ত সেই সময়টা দেওয়া হবে এবং তারপরেই মূলত যে এই ভবন সরানোর কাজগুলো শেষ হলে তারা বলছেন যে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার যে কার্যক্রম সেটি শুরু হবে। এবং একটু আগে আমাদের সাথে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আজকে থেকে বিজিএমই ভবন ভাঙার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো এটি বলা যায় এবং তিনি বলেছেন যে ডিনামাইট সহ অন্যান্য যে আধুনিক প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে বিজিএমই ভবন ভাঙার ক্ষেত্রে। এছাড়া এখানে রাজুকের প্রকৌশলী সহ সেনাবাহিনীর যে প্রকৌশলী রয়েছে তাদের সাথে সমন্বয় করেই মূলত এই ভবন ভাঙা হবে এবং বলছেন যে 1 সপ্তাহের মধ্যে বিজিএমই ভবন সম্পূর্ণ ভাঙা সম্ভব হবে এমনটাই তারা বলছেন। তো এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি যেসব ব্যাংক সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মালামাল সরানোর কার্যক্রমটি কিন্তু পুরোদমে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মী রয়েছেন তারা কিন্তু তদারকি করছেন বিষয়টি এবং যত দ্রুত সম্ভব এই ভবনের যে মালামাল রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার কাজটি কিন্তু তারা করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত কাজ চলছে এবং আমরা যেমনটি এর আগে জানিয়েছিলাম দর্শক আপনাদেরকে যে রাজুকের চেয়ারম্যান এবং গৃহ ও গণপূর্তমন্ত্রী আসার কথা রয়েছে, তিনি কিন্তু এখনও আসেননি। মূলত তিনি আসলে যে পরিকল্পনা এবং কিভাবে ভবনটি কবে নাগাদ কাজ শুরু হবে, মেইন ভবন ভাঙার সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করা হবে। তো এখন পর্যন্ত আমরা এইটুকু জানতে পেরেছি এবং পরবর্তীতে রাজুকের পক্ষ থেকে আবারও কিছুক্ষণ পরে হয়তো বা ব্রিফ করা হবে, তখন পরবর্তী সংবাদে হয়তো বা আপডেট তথ্য দিতে পারবো। তো ইমদাদ, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। রাজধানীর হাতিরঝিল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার শুভ খান। সময় সংবাদে আরও থাকছে।
আগুনে পুড়ল প্যারিসের অন্যতম ঐতিহাসিক নিদর্শন নটরডেম ক্যাথেড্রাল। ভেঙে পড়েছে 850 বছরের পুরনো গির্জার চূড়া ও ছাদ। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে 28তম দিনের মতো চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। সকালে আশুলিয়ার ধৌর ব্রিজের পর থেকে তুরাগপাড় থেকে শুরু হয় উচ্ছেদ। এ সময় তুরাগপাড় দখল করে গড়ে তোলা দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দুটি বিশাল গোডাউন উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সেখানে দেখা যায় তুরাগ তীরের কয়েক একর নদীর জায়গা দখল করে প্রতিষ্ঠানটি পাইপ ও এলপিজি সিলিন্ডারের বিশাল গোডাউন করে ব্যবসা করে আসছিল। পরে নদীর জায়গা দখল করার জন্য ব্যবহৃত বালু ও মাটি 5 লাখ টাকায় নিলামে বিক্রি করে দেয় সংস্থাটি। নদীর জায়গা দখলের পাশাপাশি নাভানা গ্রুপ একই জায়গায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রেখে ব্যবসা করে আসছিল বলে দাবি করেছে সংস্থা দুটি। নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ সহ 11 দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে লাগাতার কর্মবিরতি চলছে। কর্মবিরতির কারণে গত রাত থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের কোনো নৌযান ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন যাত্রীরা। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, বারবার আশ্বাসের পরও দাবি আদায় না হওয়ায় আবারও কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এগারো দফা দাবিতে খুলনায় নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। সকাল থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল। দীর্ঘদিন পেরিয়ে গেলেও দাবি আদায় না হওয়ায় আবারও কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। একই দাবিতে চাঁদপুরের টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। সকালে লঞ্চ টার্মিনাল থেকে রাজধানীর সদরঘাট সহ 10টি নৌ রুটে যাত্রীবাহী কোনো লঞ্চ এবং পণ্যবাহী জাহাজ ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বাগেরহাটের মোগলা বন্দরে বহির্নোঙরে অবস্থানরত 15টি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসের মালামাল পরিবহন বন্ধ রাখা হয়েছে। আমি বরিশাল থেকে লক্ষ্মীপুর যাব, তো সকালে আসছি, আইসা তো দেখি যে সকল ধরনের লঞ্চের মানে চলাচল বন্ধ। ওনারা ধর্মঘট ডাকছে। দেশে যাবো, এখন লঞ্চ নাই, এখন আবার যাবো চলে আর কি। খোরাকি ভাতা, যেমন ইন্ডিয়ান ল্যান্ডিং পাস, আমরা ইন্ডিয়া গেলে ওখানে কোনো নিরাপত্তা পাই না। আইসা আমরা তো লঞ্চ পাচ্ছি না, লঞ্চ শুনতেছি বন্ধ রেখেছে। আমরা এখন খুব সমস্যার ভিতরে রয়েছি। মানুষের চলাচল জীবনযাপন একটা উচ্ছৃঙ্খল পরিবেশ হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই ধর্মঘটটা যাতে তাড়াতাড়ি উঠে যাক। দর্শক, রাজধানীর মিরপুরে বিসিবিতে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হচ্ছে। আমরা সরাসরি যাব সেখানে। পয়সা দিও ইসলামের জন্য তো আধা ঘন্টা দেখে তাই সবাই আছে তো। বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপে যে স্কোয়াড ঘোষণা করা হবে অল্প কিছুক্ষণের মধ্যেই, সেই ব্রিফিংয়ে আমরা আছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবে আশা করছি বিসিবি। আপনারা দেখতে পাচ্ছি যে মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খান তারা ব্রিফিংয়ে রয়েছে এবং হাবিবুল বাশার সুমনকেও আমরা দেখতে পাচ্ছি। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে যে বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড বিশ্বকাপে কারা কারা থাকছেন। বিশ্বকাপের স্কোয়াডে তাদের নাম আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের মাধ্যমে জানতে পারবো।
এবং যারা যারা স্কোয়াডে থাকবে তারা বিশ্বকাপে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করবে এবং ইংল্যান্ডে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপে তারা খেলার সুযোগ পাবে। কারা কারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেটি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। বিসিবির যারা কর্মকর্তা রয়েছে তারা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জানাবেন যে বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াডে কে কে থাকবেন এবং কোনো চমক থাকবে কিনা, কারা কেউ বাদ পড়বে কিনা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যারা যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কারা কারা এবারে স্থান পাবে এবং কারা কারা বাদ পড়বে, সবই আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানতে পারব। আমি নামগুলি পড়ছি। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, শব্বির রহমান রোমান, মুসাদ্দেক হোসেন সৈকত। এই 15 জন স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য। আর এটার সাথে আমাদের আয়ারল্যান্ড সিরিজের জন্য আমরা 2 জনকে আরো ইনক্লুড করেছি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং নাইম হাসান। এই 17 জন আয়ারল্যান্ড সফরে যাবে। আরেকবার বলতে হবে না? ঠিক আছে, ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর নাইম হাসান। পুরোটা আবার? আচ্ছা, আমি আইসিসি ওয়ার্ল্ড কাপের জন্য যে 15 জন স্কোয়াডটা আবার রিপিট করছি, আপনারা যারা মিস করেছেন আবার এটা মিলিয়ে নেন। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, শব্বির রহমান রোমান, মুসাদ্দেক হোসেন সৈকত। এই 15 জন ওয়ার্ল্ড কাপের জন্য। আর প্লাস আয়ারল্যান্ড সফরের জন্য আর 2 জন আছে, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং নাইম হাসান। আজকে তো অন্য কোয়েশ্চেন নেই। আমরা কি প্রস্তুত পর্বে যেতে পারি? এখানে যেহেতু ইংল্যান্ডের বিশ্বকাপটা হচ্ছে, তো এখানে অভিজ্ঞতাকে আমরা একটু মূল্যায়ন করেছি বেশি, এবং এখানে কন্ডিশনটা একটু আমাদের এখান থেকে সাবকন্টিনেন্ট থেকে ডিফারেন্ট কন্ডিশন। যেহেতু আমরা কিন্তু 1 বছর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছিলাম ওখানে, তো সেই এক্সপিরিয়েন্সটার কথা চিন্তা করেই কিন্তু এক্সপিরিয়েন্স দলটা সাজানো হয়েছে। আমরা ওকে নিয়ে ও কিন্তু আপনার 1917 সালের
22শে অক্টোবর কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে বাংলাদেশের পরে। তো ওটার পরে কিন্তু একটা লং ব্রেক। তো এটার পরে কিন্তু আবার যখনই আমরা ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা ভাবনা করেছিলাম, আবার ইনজুরিতে পড়ে গিয়েছে। তো সেই হিসাবে ও কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি ফিট না। আমাদের কাছে যে রিপোর্টগুলি আছে ফিজিওর, তো সেই হিসাবে আমরা ওকে স্কিল ফিট হিসাবে চাচ্ছিলাম, সেই হিসাবে ও একটা ম্যাচ এখানে রিপ্রেজেন্ট করেছে ডোমেস্টিকে। তো এটার পরে আমরা দেখি ওর ফিটনেস এখনো আপ টু দ্য মার্ক না। তো যেহেতু এখনো সময় আছে, তো আয়ারল্যান্ড সফরে আমাদের 17 জন যাচ্ছে। এখানে পেস বোলার যদি কোনো কারণে ও যদি এর মধ্যে ফিট হয়ে যায়, কারো দরকার হয় ব্যাকআপ হিসাবে, আমরা ওকে সাবস্টিটিউট হিসাবে রাখছি। তো আমাদের তো যে 20 জনের যে পুল আছে এটার মধ্যে আছে ও। তো সেই হিসাবে টিম ম্যানেজমেন্ট একটা কম্বিনেশন চাচ্ছিল রাইট অ্যান্ড লেফট টপ অর্ডারে, তো রাইট হ্যান্ডি অ্যান্ড লেফট হ্যান্ডি। তো সেই হিসাবে ওই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে। রাহিকে আমরা যেহেতু নিউজিল্যান্ড কন্ডিশনে ওর টেস্ট ম্যাচ খেলেছিল, ওডিও খেলার সুযোগ পাইনি। তো ওই কন্ডিশনে আমরা দেখেছি ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের ফাস্ট বোলার যে সুইং বোলারটা খুব কম আমাদের যে যতগুলি ফাস্ট বোলার আছে। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডের ট্রায়াঙ্গুলার সিরিজ আছে, তো মে মাস জুন মাসে একটু ঠান্ডাও বেশি থাকে, আপনার ওয়েদারও কিন্তু টেম্পারেচার অনেক লো থাকে। তো সেই হিসাবে একটা ফাস্ট বোলার সুইং বোলার যদি আমরা এক্সট্রা যদি ইনক্লুড করতে পারি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ও চিন্তা করলে রাইকে ইনক্লুড করা হয়েছে। এবং আরেকটা কার করবে সৈকত ডোমেস্টিকে ভালো খেলেছে, এবং আমরা একটা অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফ স্পিন করতে পারে, কারণ রিয়াদেরও একটা শোল্ডারের ইনজুরি আছে। তো সেই হিসাবে ও বোলিং নাও করতে পারে। তো সেই কথা চিন্তা করে যাতে ব্যাকআপ হিসাবে একটা স্পিন অলরাউন্ডার যদি দরকার আছে, এই জন্য সৈকতকে ইনক্লুড করা হয়েছে। তিনজনের মধ্যে আসলে কাছে কাছে কোন বিবেচনায় পিছিয়ে পড়লো, আর বিয়েটা ফাইনালি কোন বিবেচনায় এগিয়ে গেল? ইনশাআল্লাহ আমাদের সিলেকশন প্যানেলের আলোচনায় কিন্তু আমরা শফিউলকে এক্সপিরিয়েন্স হিসাবে এগিয়ে রেখেছিলাম। তো সেই হিসাবে যখন টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ হয়েছে এই বিষয়টা নিয়ে, তারপরে একটা সুইং বোলার আমাদের চিন্তা ভাবনা করছিলাম যে তখন রাহির কথাটা মাথায় এসছে। তো সেই হিসাবে ফিফথ বোলার হিসাবে রাহিকে আমরা বেছে নিয়েছি। তাসকিনের ব্যাপারটা তো আমি ক্লিয়ার করে দিয়েছি। অবশ্যই ফর্ম নিয়ে তো আমরা সবাই একটা জিনিসের চিন্তা আছি, কারণ আরেকটা সুবিধা হলো আপনার 1.5 মাস এখনো সময় আছে বিশ্বকাপ শুরু হবার আগে। এখানে একটা ট্রায়াঙ্গুলার সিরিজও আছে। তো টিম ম্যানেজমেন্টের সাথে ডিসকাস হয়েছে, কোচের সাথে এই ব্যাপার নিয়ে ডিসকাস হয়েছে। তো একটা সুযোগ যখন সামনে আছে, যেহেতু এরা কিন্তু আগে পারফর্ম করেছে, এমন না যে একদম পারফর্ম করেনি। তো সেই হিসাবে ওই মাথায় রেখে যে একটা সময়ের ব্যাপার, একটা আমার মনে হচ্ছে যে ট্রায়াঙ্গুলার সিরিজের আগে যে আমাদের এখানে যে প্রিপারেশন ক্যাম্প আছে, এখানে আমরা ইনশাআল্লাহ ওদেরকে ভালো অবস্থানে পেয়ে যাব। কিছু কিছু খেলোয়াড় আছে আপনার যেটাকে বাইরে থেকে হয়তো ডোমেস্টিক ক্রিকেটে আমরা দেখেছি, ওর এই টিম এইচপিতেও যখন ছিল তখনও দেখেছি যে কিছু ট্যালেন্ট আছে যার ইন্টারন্যাশনাল এবিলিটি, ওটা চিন্তা করে কিন্তু ওকে মাথায় আনা। এবং লাস্ট বিপিএলও ভালো খেলেছে, ডোমেস্টিক ক্রিকেট লঙ্গার ভার্সন ক্রিকেটও ভালো খেলছে। তো সেই চিন্তা করে যেহেতু আমাদের টপ অর্ডারের নাম্বার 3-তে এখন একটা ব্যাটসম্যান দরকার ব্যাকআপে, তো সেই মাথায় রেখেই কিন্তু ওকে ইনক্লুড করা। তো আমার মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্টের আন্ডারে যদি থাকে, ও আরও ইমপ্রুভ করবে, এটা আমাদের জন্য একটা এসেট হবে। সেক্ষেত্রে আপনারা কাকে প্রেফার করেন যে টুর্নামেন্ট কাকে কিপিং করানো উচিত, নাম্বার 3 বা 4-এ আপনাদের কোনো চিন্তা ভাবনা? এটা তো টিম ম্যানেজমেন্ট ঠিক করবে, কারণ প্রিপারেশন ক্যাম্প যখন স্টার্ট হবে তখন কিন্তু প্ল্যানটা কোচের শুরু হবে যে বিশ্বকাপে বা ট্রায়াঙ্গুলার সিরিজে আমরা কিভাবে শুরু করব।
ঠিক তখনই কিন্তু ডিসিশনটা হবে কোচ কাকে কিপিং করাবে বা টপ অর্ডারে কাকে ব্যাটিং করবে, ওর প্ল্যানটা নিয়ে কিন্তু এখন আমাদের সাথে আলোচনা হয়নি। তো আমরা যেহেতু আমাদের ইংলিশ কোচ, ইংলিশ কন্ডিশনে সব কিছুই ওনার আয়ত্তে আছে, তো সেই হিসাবে ও আসলে কিন্তু এটা শুরু করতে পারবে। এমনি তো আমরা তো সাকিবুল হাসানই আমাদের নাম্বার 3-তে এখন চিন্তা ভাবনা, এখন কোচের উপরে ক্যাপ্টেনের উপরে ডিপেন্ড করে কিন্তু এটা সেট আপ করা হবে। বাট আপনাকে এটা যেটা বললাম যে এই কম্বিনেশনটা এখন 11 সেট করা ডিফিকাল্ট, কারণ আপনার আমাদের প্রিপারেশন ক্যাম্পটা স্টার্ট হবে 22 তারিখ থেকে, তখন কিন্তু কোচের সাথে ক্যাপ্টেনের সাথে বসে কিন্তু প্রিপারেশনটা স্টার্ট হবে যে আমরা টপ অর্ডারে কাকে ব্যাটিং করাবো, মিডল অর্ডারে আর ডেথ ওভারে কে বোলিং করবে। বাট বোলিংটাও ঠিক একই জিনিস, যে বোলিং কাকে ডেথ ওভারে বল করাবে, কাকে নতুন বলে বল করাবে, এই ঠিক প্রিপারেশনটা স্টার্ট হবে কিন্তু 22 তারিখ থেকে। তো এই মুহূর্তে আমি এখানে বসে বলতে পারবো না যে প্ল্যানটা কি। টিম ম্যানেজমেন্ট আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্স অবশ্যই কাউন্টেবল হবে এবং এটা চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু 22শে মের আগে একটা সুযোগ আছে, তো সেই হিসাবে এখনই নিশ্চিন্ত থাকতে যাবে না, কারণ আমাদের পারফরমেন্সটা অ্যানালাইসিস করতে হবে এবং আমাদের কিছু প্লেয়ারের ইনজুরিও আছে এবং যেহেতু একটা লম্বা সফরে যাচ্ছি, একটা ইনজুরির ব্যাপারে আবার যদি কেউ ইনজুর্ড হয়, ব্যাকআপ প্লেয়ারও তো আমাদের রেডি করতে হবে এবং আমাদের এই 17 জনের বাইরেও কিন্তু এখানে যারা খেলোয়াড় আছে এদেরকেও কিন্তু আমরা একটা প্রিপারেশনের মধ্যে রাখবো, কারণ কখন কাকে দরকার হয় ঠিক বলা যায় না, মানসিকভাবে ওইভাবে তৈরি করে রাখতে হবে যাতে ইমিডিয়েট রিপ্লেস করা যায়। পারফরমেন্স হতে পারে, আপনি যদি ফিজিক্যালি যদি আনফিট হয়ে যায়, ইনজুরি ছাড়াও তো ফিজিক্যালি আনফিট হতে পারে, মানসিকভাবে ডিপ্রেসড হতে পারে একটা প্লেয়ার। তো কারণ লম্বা সফরে যাচ্ছে, আমরা কিন্তু এক নাগারে 2.5 মাস 6 মাসে 2 মাসের সফরে কিন্তু আর কখনো যাইনি, তো সেই হিসাবে ওটাও মাথায় রাখতে হবে। এই জায়গায় আপনার ফিজিও রিপোর্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং ট্রেনার ফিজিও কিন্তু আমাদেরকে একটা রিপোর্টটা দেয়। এই পর্যন্ত আমাদের কাছে কিন্তু মেজর কোনো ইস্যু নেই ইনজুরি নিয়ে, তো সুতরাং এখানে কে লুকাচ্ছে এগুলো তো ফিজিও ডিল করছে, এটা তো আমরা ডিল করি না, আমরা ওদেরকে আমাদের পেপারস দেখে আমরা এটার আপডেটটা নিই। তো আমি মনে করি যে এই জায়গায় এখন পর্যন্ত কোনো মেজর কিছু নাই, ইনশাআল্লাহ সবাই সুস্থ আছে। এই প্রিপারেশনের কার কি অবস্থা, কার কি টেকনিক্যাল প্রবলেম নিয়ে কে কি পারফর্ম করতেছে, হয়তো এটা ধরতব্য না, তারপর কারের কি অবস্থা এটা দেখার জন্য কি তাদের মানে এটা অবজার্ভ করা উচিত ছিল বলে আপনি মনে করেন? না, এখানে আমরা চিন্তা করেছিলাম যে আপনার খুব ভালো একটা পয়েন্ট বলেছেন, বাট এখানে যেহেতু আপনার প্রিমিয়ার লিগ জানেন, আপনার নিজস্ব ওরা প্র্যাকটিসে কিন্তু নিজের টিম নিজেরাই করে, সেখানে প্লেয়ারদের থেকে নেওয়া ভেরি ডিফিকাল্ট, এই জন্য কোচরা কিন্তু আপনার এইসব কোনো লাভ নাই, কারণ ওরা প্লেয়ারদেরকে পাবে না। আর যারা ইনজুরি যে সমস্যাটা আছে সেটা আমাদের দেশের যে ফিজিওরা আছে ওদেরকে রিপোর্ট করে, ওরা আপনার আমাদের যে ফিজিও আছে ওর সাথে কন্ট্রাক্টে আছে, মানে কথাবার্তা হয় সেটা জানে। এটার এক্সপেকটেশন তো 1 থেকে 4-এর মধ্যে যাওয়ার সবসময় গোল সেট আপ থাকবে টিমের, এবং আমিও মনে করি যে এখন যে এক্সপিরিয়েন্স আছে ওডিআইতে, আমরা কিন্তু 2015 বিশ্বকাপের পরে এই বিশ্বকাপ পর্যন্ত আমরা 51% ম্যাচ কিন্তু জিতেছি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যতগুলি ওডিআই খেলেছি অলমোস্ট 51% আমরা ম্যাচ জিতেছি। এই এক্সপেরিয়েন্সের জন্যই আমরা আমাদের এক্সপেকটেশনও হাই, এবং আমি মনে করি যে এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1 থেকে 4-এর মধ্যে থাকার। এটা তো আমাদের এখন যে সমস্ত খেলোয়াড় আছে
আমরা প্রথমে তো আমরা যেটা পুল করেছিলাম 32 জনে পুল করেছিলাম, এই 32 জনেই আমাদের একটা প্রিপারেশনের মধ্যে থাকবে ওরা। তারপরে আমরা একটা শর্ট টার্ম করেছিলাম 20 জনের, এই 20 জন পুরো টিমটা তো আপনাদেরকে এখন দিচ্ছি না, কারণ আমরা যে মেইন স্কোয়াডটাই দিয়ে দিচ্ছি। তো যাকে যখন দরকার হবে ওদেরকে প্রিপারেশনের মধ্যে রাখবো, ইমিডিয়েট রিপ্লেস করতে পারবে ওভাবে প্রিপারেশন। না, ওটা আমাদের কাছে আছে, ওটা আপনাদেরকে তো জানানোর এই মুহূর্তে দরকার নেই। লম্বা টুর্নামেন্ট আর কি, অনেক সময় দেখা যায় যে ব্যাটসম্যানদের ক্ষেত্রে একটা পর্যায়ে অপশন পাওয়া যায় না, মানে স্কোয়াডে। এই জিনিসটা কি মাথায় আসে? সব খুব ব্যালেন্স মনে হয়। আমি তো মনে করি যে পুরো ব্যালেন্সে আছে। তো যেহেতু যেটা বললেন যে লম্বা সফর একটা টুর্নামেন্টের জন্য কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু যেহেতু ওয়ার্ল্ড কাপেও 9টা ম্যাচ, এখানে আপনার ফাইনাল সহ 5টা ম্যাচ হবে, তো 14টা ম্যাচের পারফরমেন্সও কিন্তু একটা স্টেবল থাকতে হবে। তো আমার মনে হয় যে যেহেতু একটা এক্সপিরিয়েন্স, এই জন্য এক্সপিরিয়েন্সের গুরুত্বটা বেশি। তো আমার মনে হচ্ছে আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স, অনেকগুলি প্লেয়ারের 100 ওডিআই খেলার এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে করি যে এই টিম এখন ওয়েল ব্যালেন্স টিম, এবং আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ আমরা ভালো করব। যারা ডোমেস্টিকে রানে না, যেটা আমি বললাম যে কোচের একটা প্ল্যান আমাদেরকে দিয়েছে যে প্রিপারেশনটা স্টার্ট হবে, যেটা ইন্টারন্যাশনাল এরিনার জন্য প্রিপারেশনটা রেডি করা এবং ওদেরকে প্রিপেয়ার করা। তো সেই হিসাবে মনে করি যে প্লেয়াররা রানে না এদের রেকটিফাই করা কিন্তু কোচের দায়িত্ব, এবং 20 তারিখ থেকে এটা শুরু হবে। ও আমাদের সাথে একমত হয়েছে, ও কনফিডেন্ট যে এই প্লেয়াররা কাম ব্যাক করবে। তো ইনশাল্লাহ আমরা এটা কনফিডেন্ট আছি, ইনশাল্লাহ তাড়াতাড়ি কাম ব্যাক করুক এবং ট্রায়াঙ্গুলার সিরিজটা ভালো মতো আমরা স্টার্ট করি। হ্যাঁ, কিসে?